শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড। জয় ও পুতুলের ৫ বছর করে সাজা। বরাদ্দ পেতে দেয়া হয়েছিল মিথ্যা হলফনামা। ৪ বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক। নির্বাচনী নিরাপত্তা পর্যালোচনার পর কর্মকৌশল নির্ধারণে দেয়া হবে নির্দেশনা। সংবিধান সংশোধনের ৪টি বিষয় সহজভাবে বোঝানোই গণভোটের মূল চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। দল ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা না গেলে কমবে ভোটের হার। গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? আমি আগে জানতে হইব, এর পরে যে মনে করেন গণভোট দিতে যাই। প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে। বিমান বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন বাহিনী প্রধান। ভোটের দায়িত্ব পালনে প্রস্তুত বাহিনী। ৬৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল হংকং। ১৯ ঘণ্টায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনো নিখোঁজ বহু মানুষ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণ, শেখ হাসিনাকে প্লট দিতে স্বাভাবিক কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। তার হলফনামায় কোনো নোটারি ছিল না, এটি ছিল জাল। এই মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলমকে ১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ৬ বছর করে ৩ মামলায় ১৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজুকের প্রতি আদালতের পর্যবেক্ষণ, যারা আইন পালন করতে জানে না তাদের রাজুকের বোর্ড সদস্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। এই রায় তাদের প্রতি বার্তা, যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা এমন অন্যায় করতে না পারে। এই রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানান দুদকের আইনজীবী। বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই রায় তার প্রমাণ। রায় ঘিরে আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে বিজিবি। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। ৩টি মামলায় ২১ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। দর্শক, আমরা এ বিষয়ে জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন, আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, শেখ হাসিনার মামলার রায় ঘোষণায় আদালত আর কি বললেন একটু বিস্তারিত জানতে চাই। লোপা, রাজ্যকের প্লট দুর্নীতির পৃথক ৩টি মামলায় আজকে দণ্ডপ্রাপ্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ৩টি মামলাতে ৭ বছর করে ২১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে আরও ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে রাজুকের অন্য যারা কর্মকর্তা ছিলেন, পাশাপাশি গণপূর্তে যারা কর্মকর্তা ছিলেন, তাদেরকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে প্রথমেই বলেছেন যে একজন প্রধানমন্ত্রী তার ক্ষমতার শীর্ষে থেকে এই যে প্রতারণা করে তিনি প্লট নিয়েছেন, সেটি এই রাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখজনক বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি রাজুকের কর্মকর্তাদের প্রতিও এক ধরনের বার্তা দিয়েছেন যে যারা এই সরকারি কর্মচারী রয়েছেন বা যারা রাজুকের দায়িত্বে রয়েছেন, বোর্ড সদস্য রয়েছেন, তারা যাতে আইন যারা না মানে, যারা আইনকে শ্রদ্ধা না করে, তারা যাতে এই দায়িত্বে না থাকে, এরকম একটি পর্যবেক্ষণ দিয়েছেন। পাশাপাশি পর্যবেক্ষণে বলেছেন যে শেখ হাসিনা যে হলফনামা দিয়েছে সেখানে কোনো সত্যায়িত ছিল না, কোনো নোটারি ছিল না, সেটি এক প্রকার জালই বলা যায় তিনি বলেছেন। পাশাপাশি বলেছেন যে শেখ হাসিনা যখন প্লট পায় তারপরে তিনি তার ছেলের নামে কিভাবে একজন প্রধানমন্ত্রী হয়ে
আবার আরেকটি প্লটের আবেদন করেছেন, সেটি এক ধরনের রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, এইরকম মন্তব্য করেছেন আজকে আদালত। এই রায়টি মূলত অন্য যারা আসামি রয়েছেন, পাশাপাশি এই মামলা যিনি একজন গ্রেপ্তার আসামি রয়েছেন, তিনি রাজুকের সদস্য, তিনিও 3 মামলায় 1 বছর করে কারাদণ্ড পেয়েছেন। আমাদের সঙ্গে এখানে দুদকের যিনি আইনজীবী রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে এই মূল জিনিসটা আমরা একটু জানি। এবং ওই মিথ্যা হলফনামাটাও একটা প্রক্রিয়া আছে, আপনার নোটারি করতে হয় অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অথেন্টিকেটেড করতে হয়। এই কোনো প্রক্রিয়াই ওটা করেন নাই, একটা মিথ্যা হলফনামা প্রদান করেছেন। রাজুকের বিধিমালা অনুসারে নিয়ম হচ্ছে যে একটা হলফনামা দিতে হয় যে নিজের অথবা স্বামী বা স্ত্রীর পুত্র কন্যা অথবা পোষ্যদের ঢাকা বা ঢাকার আশেপাশের কোনো প্লট বা ফ্ল্যাট থাকতে পারবে না। যদি থাকে তাইলে তারা রাজুকের কোনো প্লট প্রাপ্ত হবেন না। সেই ক্ষেত্রে শেখ হাসিনা শুধু তার নিজেরই একটা হলফনামা দিয়েছিলেন যে তার ঢাকা শহরে কোনো বা তার আশেপাশে কোনো প্লট বা ফ্ল্যাট নেই। এই মিথ্যা হলফনামা দেওয়াতেই আদালত এবং ক্ষমতার অপব্যবহার করায় আদালত। আমরা কথা বলছিলাম এখানে দুর্নীতি দমন কমিশনের যিনি আইনজীবী রয়েছেন, তিনি আমাদেরকে বলছিলেন যে তারা এই যে রায়টি হয়েছে, তারা বিভিন্ন সময় যুক্তিতর্ক করেছেন, সাক্ষীদের উপস্থাপন করেছেন, সেখানে 91 জন সাক্ষী ছিলেন। তারা বিভিন্ন দাবি যে যুক্তিগুলো রয়েছে আইনি, সেটি তারা ব্যাখ্যা করেছেন। আদালত বলেছেন এই রায়টি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যারা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার আমাদের আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজকে দেখতে পাচ্ছি, তার কাছে যাচ্ছি। সবুজ, রায় নিয়ে আইনজীবীরা কি বললেন? মূলত আইনজীবীরা প্রত্যেক 3টি মামলার পৃথক 3 জন আইনজীবী ছিলেন এবং 3 জন আইনজীবী মূলত বলেছেন যে তারা এই মামলাটির বা এই যে অভিযোগে তাদের বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে সেই অভিযোগে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন এবং তারা সেটি প্রত্যাশা করেছিলেন। কিন্তু যেহেতু সেটি প্রত্যাশিত তাদের যে রায় সেটি তারা পাননি, সেক্ষেত্রে তারা বলছেন যে তারা আপিলেও যেতে পারেন। সেক্ষেত্রে দুদকের সঙ্গে, যেহেতু তাদের নিয়োগকর্তা দুদকের সঙ্গে কথা বলে তারা পরবর্তী যে সিদ্ধান্ত বা পরবর্তী যে আইনি প্রক্রিয়া, যেহেতু তারা এই রায়ে ক্ষুব্ধ সে কারণে তারা আপিল করতে পারেন। তবে এই রায়টি একটি দৃষ্টান্ত হিসেবে থাকবে এবং তারা বলছেন যে ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে, যেটি আদালত তার পর্যবেক্ষণেও বলেছেন যে ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে লালসার শিকার হয়েছেন সজীব ওয়াজেদ জয়ের যে মামলাটি, তিনি যেটি প্রধান আসামি, সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে এই প্লটগুলো সাধারণত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছিলেন 2022 সালের 3 আগস্ট। তার 28 দিনের মাথায় 31 আগস্টের তার ছেলে সজীব ওয়াজেদ জয় এই প্লট বরাদ্দ নিয়েছেন এবং তার 10 থেকে 11 দিনের মাথায় সাইমা ওয়াজেদ পুতুল অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখে এই প্লট বরাদ্দ নিয়েছিলেন। সেক্ষেত্রে তারা একই পরিবারের 3 জন প্লট বরাদ্দ নিয়েছেন, যেটি একেবারেই নিয়ম বহির্ভূত এবং এর পাশাপাশি যেটি বলেছেন যে তারা লালসার শিকার হয়ে এই প্লট বরাদ্দ নিয়েছিলেন, যেটি একেবারেই আদালত নিজেও অবাক হয়েছেন, আইনজীবীরাও বলছেন সেটি অবাক হওয়ার মতোই আশ্চর্যজনক ঘটনা। এই ঘটনা পরবর্তীতে এই রায়ে প্রমাণ করে পরবর্তীতে যারা এই ক্ষমতার শেখরে থাকবেন, ক্ষমতার এই পর্যায়ে থাকবেন, তারা যেন যোগ সাজস্য করে এই ধরনের ঘটনা না ঘটান সেই জায়গাটি নিশ্চিত হবে। এবং এর পাশাপাশি কিছু আইন সংশোধনের কথাও বলেছেন আদালত তার পর্যবেক্ষণে, অর্থাৎ প্লট বরাদ্দের ক্ষেত্রে সেই জায়গাগুলো নিশ্চিত হবে এবং লটারিতে যেন প্লট বরাদ্দ হয়, যারা প্লট পাওয়ার যোগ্য তারাই যেন প্লট পান, সেই জায়গাটি আদালত তার পর্যবেক্ষণে বলছেন এবং আইনজীবীরা বলছেন সেই অনুযায়ী দুদক, রাজুক বা অন্যান্য কর্তৃপক্ষ যে রয়েছে তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে তারা কথা বলবেন এবং সেই ব্যবস্থা হয়তো হবে। সবুজ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন। নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের নির্দেশনা দেবে ইসি। একই সঙ্গে ভোটের আগে পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয়েও চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে। এর আগে প্রথম দফায় প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয় গত 20 অক্টোবর।
দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, বৈঠক কখন শেষ হতে পারে, কোন কোন বিষয়ে আলোচনা চলছে? নির্বাচনে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম হবে আর সেটা নিয়ে কমিশনের আসলে কি পরিকল্পনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের কি পরিকল্পনা, পরামর্শ, মতামত থাকছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আজকের এই বৈঠকে আলোচনা হচ্ছে। যেহেতু আমরা দেখেছি যে এই সপ্তাহ জুড়ে আসলে বেশ কিছু সংলাপ হয়েছে ইসির, সেখানে রাজনৈতিক দল ছিল, রাজনৈতিক দল ছাড়া পর্যবেক্ষক সংস্থা ছিল, এবং গতকালকে আমরা দেখেছি যে টিকটকের একটি প্রতিনিধি দলের সাথেও কিন্তু বৈঠক করেছে কমিশন। এবং আজকে যেহেতু এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের এই বৈঠকটি চলছে, সেখানে আসলে এই ভোট সংক্রান্ত এবং ভোটের সময় আসলে যেহেতু আসলে এই আমরা দেখি যে আসলে বাংলাদেশের প্রতিটি নির্বাচনে একটি সহিংসতার একটি সংখ্যা থেকেই যায়, সেটিকে মাথায় রেখেই কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকের এই বৈঠকটি চলছে এবং সেই আলোচনাগুলো হচ্ছে। বৈঠক শেষ করার পর পরবর্তীতে কমিশনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে কী কী বিষয়ে আলোচনা হলো। তবে এর আগে আমরা দেখেছি যে এর আগেও আরেকটি প্রাক প্রস্তুতিমূলক সভা হয়েছিল এবং সেখানেও আসলে বেশ কিছু প্রস্তুতির ব্যাপারে বলা হয়েছিল। এবং আমরা দেখেছি যে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু বলেছেন যে রেড, গ্রিন, ইয়েলো এই 3 জোনে ভাগ করা হবে এই নির্বাচনের যে নির্বাচনী কেন্দ্রগুলো রয়েছে, নির্বাচনী আসন রয়েছে, এবং সেখানে আসলে কি কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হবে সেই স্ট্র্যাটেজিগুলোও কিন্তু আসলে সেখান থেকে আসলে জোন ভিত্তিক স্ট্র্যাটেজির কথাও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। এবং সেই অনুযায়ী হয়তো সেই স্ট্র্যাটেজিরই একটি বিশদ আলোচনা হচ্ছে আজকে আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে। এবং আরেকটি বিষয় হচ্ছে গণভোট। যেহেতু সরকারের কাছ থেকে আদেশ পাওয়া মাত্র আসলে কমিশন তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে এই গণভোট নিয়ে, এবং একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়টি একই সাথে আয়োজিত করার বিষয়টি আসছে। সেহেতু এখানে আসলে পরিকল্পনায় আরও কিছু রদবদল এবং আরও কিছু বিকল্পর কথাও কিন্তু আসলে এখানে উঠে আসছে। এবং আর কিছুদিন পরই দেওয়া হবে তফসিল, এটি ডিসেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসলে তফসিল চলে আসতে পারে। এবং সেই অনুযায়ী আসলে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কি কি ভূমিকা থাকবে সেগুলো নিয়ে কিন্তু আরও একবার যাচাই বাছাই আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এগিয়ে যাচ্ছে কমিশন। লোপা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে শেখ হাসিনা, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের 35তম শাহাদত বার্ষিকী উপলক্ষে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। রিজভী বলেন, নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই। এবং আপনি গোপনে সব পাপ করে যাবেন, একটার পর একটা অপকর্ম করে যাবেন, আর আপনার ভয়ে, আপনার প্রশাসনের ভয়ে, আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে, সেটা তো মনে করার কোনো কারণ নেই। 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স। এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন, এই আইনও শেখ হাসিনা করেছিলেন। সংবিধান সংশোধন সম্পর্কিত 4টি বিষয় জনগণকে সহজ ভাষায় বোঝানোই হবে গণভোটের মূল চ্যালেঞ্জ। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে সরকারি প্রচারণার পাশাপাশি রাজনৈতিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। তা না হলে ভোটের হার কমবে বলে মনে করেন তারা। একই সাথে ভোট কেন্দ্র, বুথ এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যেই বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল প্রার্থীও ঘোষণা করেছে। সারা দেশেই বইছে নির্বাচনী আমেজ। অফিস, আদালত কিংবা চায়ের আড্ডা সবখানেই ভোটের আলাপ। এই আলোচনায় নতুন করে এবার যুক্ত হয়েছে গণভোট প্রসঙ্গ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার সম্পর্কিত বেশ কিছু প্রস্তাবে জনগণের সম্মতি আছে কিনা তা যাচাইয়ে মঙ্গলবার গণভোট অধ্যাদেশ জারি করেছে সরকার। অধ্যাদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। তবে সংবিধান সংস্কার সম্পর্কিত যে 4টি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে এ সম্পর্কে কতটুকু জানেন সাধারণ ভোটাররা? আমি তো এটা জানি না কিভাবে কি দিব। আমি আগে জানতে হইব, এর পরে যে মনে করেন গণভোট দিতে যাই। গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? অধ্যাদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ ও গণভোটের তফসিল হবে একই দিনে। 2 নির্বাচনের ভোট কেন্দ্র এবং বুথ থাকবে একই। জাতীয় নির্বাচনের জন্য থাকছে সাদা ব্যালট আর গণভোট হবে রঙিন ব্যালটে, যেখানে সংবিধান সংশোধনের 4টি বিষয় তুলে ধরে একটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিবেন ভোটাররা। এ নিয়ে ভোটের 3 মাস আগে থেকে ব্যাপক প্রচারণা চালানোর কথা বলছে সরকার।
যাই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। আমরা কতটুকু পারবো সাধারণ মানুষকে রিচ করতে, এই প্রশ্নগুলো কতটুকু তারা বুঝতে পারবে, বুঝে ভোটটা দিবে, এটা একটা রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা, যে মানুষ আসলে ভোটটা দেবে কিনা। সর্বস্তরের মানুষকে যদি ইনভলভ করা যায় এই প্রচারণায়, তাহলে কিছুটা হয়তো কাজ হতে পারে। অধ্যাদেশে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োগকৃত কর্মকর্তারাই দায়িত্ব পালন করবেন। গণভোটেও থাকবে একই ধরনের সরবরাহ করা 2 ব্যালটের জন্য আলাদা ব্যালট বাক্স। বিশেষজ্ঞরা বলছেন একই লোকবল এবং কেন্দ্রে 2 ধরনের ভোট, এতে ভোট গ্রহণ এবং গণনায় লাগতে পারে বাড়তি সময়, তৈরি হতে পারে বিশৃঙ্খলা। 2 সেট কাউন্টিং পিপল রাখতে হবে, প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে, বিল্ড আপ করতে হয় যে এই সময়ের মধ্যে একটা ব্যক্তি 2টা ভোট দেবে, সেটা যেন ম্যানেজেবল হয়। তাছাড়া করতে হবে যেটা বুথ সংখ্যা বাড়াতে হবে। এই সব কিছু নিয়ে যদি সুন্দর প্ল্যানিং করতে পারে এবং মানুষজনকে যদি তৈরি করতে পারে, সেটা কোনো সমস্যা হওয়ার কথা না। জাতীয় সংসদ নির্বাচনের জন্য 42,761টি কেন্দ্র নির্ধারণ করেছে ইসি। আর এবার ভোটার 12,76,95,000। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিমান বাহিনীর আধুনিকায়নে এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর এয়ারফোর্স একাডেমিতে অনুষ্ঠিত বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন বিমান বাহিনীর অপারেশনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ সময় তিনি বলেন গত 1.5 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরু দায়িত্ব পালন করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বিমান বাহিনী। দেশের প্রয়োজনে বাহিনীর সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। গত 1.5 বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠক করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে এই মুহূর্তে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। করা হবে এইটা ওনাদের ব্যবস্থাটাকে বলবেন। এখনো পর্যন্ত আমাদের গাইডলাইন্সটা দিয়ে দেওয়া হয়েছে, এখন রেসপেক্টিভ বাহিনী থেকে এটা বলবেন। আর এর সাথে আমরা প্রচলিত অর্থে যেটা স্ট্রাইকিং ফোর্স বলি, সেটাও আপনার এই 3টা ভাগে ভাগ করা হচ্ছে, যাদের মোটামুটিভাবে সক্ষমতাটা হচ্ছে যে মোবিলিটি টু মুভ, মানে পসিবিলিটি টু মুভ, দ্যাট ইজ মোবিলিটিটা একটা দেখার ব্যাপার আছে। ডেটারেন্সটা যেন ঠিক মতন হয়, আর এফেক্টিভ সময় উপযোগী, যেটা যখনকার তখন, সকালেরটা যেন বিকালে না হয়, এরকম একটা। এর সাথে সাথে আমাদের এনটিএমসি আমাদের যে একটা পূজার সময় একটা অ্যাপ ডেভেলপ করেছিল, সেই অ্যাপটাও আমরা ব্যবহার করব। আমরা বললাম সাইবার সিকিউরিটির বিষয়টা আমরা, আর মূলত এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানটা। এর সাথে আরও কতগুলো জিনিস আসছে প্রাসঙ্গিক ক্রমে। সেটা হচ্ছে যে আমাদের সবসময় একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখার দরকার, যে এটা যদি প্ল্যান এ যদি হলো একই সাথে 2-3টা জায়গায় যদি হয়, তাহলে কন্টিনজেন্সি প্ল্যানটা, সমস্যা যদি 2-3টা জায়গায় হয়, তাহলে একটা জায়গায় ডেপ্লয়মেন্ট হয়ে গেলে সেকেন্ড বা থার্ড জায়গাটাতে থাকবে না। কাজে স্কেল ডাউন করে হলেও মোটামুটিভাবে কন্টিনজেন্সি প্ল্যানটা থাকতে হবে, যেন ব্যাকআপ আসপেক্টটা থাকে। টেকনোলজির ব্যবহার, সর্বোত্তম ব্যবহারটা করা যেতে পারে। এখানে যেমন আমাদের পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু জায়গায় মোবাইল অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড আছে, সেটাকে কি করে, বা রেস্ট্রিক্টেড মানে কি, মানে পুরোপুরি জায়গায় আমাদের কভার করে না, সেইটার ব্যাপারে বিষয়টা নিশ্চিত করার ব্যাপার। বডি ওন ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে ইন্টারনেট ফ্যাসিলিটিসের কথা বলা হয়েছে, যে ওখানেও যেন এটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে পারি যে সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে। যে সমস্ত আর্মস রিকভারি করা যায়নি, সেটা থেকে আরও তৎপরতা হতে হবে।
দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি সেখানে ছিলাম। দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর উদ্বোধনী র্যালি শেষে কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দেশীয়জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো রাজধানী সহ সারা দেশে একযোগে উদযাপিত হচ্ছে প্রাণী সপ্তাহ। সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই সপ্তাহের। মানিক মিয়া এভিনিউ থেকে র্যালি শুরু হয়ে শেরে বাংলা নগর মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপদেষ্টা বলেন, অনিরাপদ বিদেশি প্রাণীজ সম্পদ আমদানির পক্ষে নয় সরকার। তাই দেশীয় প্রাণীজ সম্পদ উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও এর বাজার সৃষ্টি করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে সরকার। প্রথমবারের মতো মৎস্য প্রাণী সম্পদ খাতে অবদানের জন্য 5 ক্যাটাগরিতে 15 জনকে পদক দেবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশে আমি মনে করি যে এটা মানুষের জীবন জীবিকার সাথে যুক্ত, কাজে এটা বাংলাদেশে এটাকে টিকিয়ে রাখা, এবং আমার মনে হয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক দেশে কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশে যেহেতু এখনো আছে এবং ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষাপটে এগুলি বিশ্বেও কিন্তু এগুলির চাহিদা বাড়বে, ফলে আমরা কিন্তু সেদিকে যাব যেগুলো বিশ্বময় এটার পরিচিতি বাড়বে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে দেয়া না হলে আগামী 1 ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন তারা। বলেন, অনেক নিচের গ্রেডের পদও 9ম গ্রেডে আপগ্রেড হয়েছে। শুধু এই 10ম গ্রেডের সহকারী শিক্ষক পদটির ন্যায্যতা থাকা সত্ত্বেও কোনো নড়াচড়া নেই বলে অভিযোগ তাদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। দাবি আদায় করেই এবার শিক্ষা প্রতিষ্ঠানের ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। এর আগেও বেশ কয়েকবার আন্দোলন করেন তারা। প্রত্যেকটি পদ 9ম গ্রেডে উন্নীত হয়েছে, শুধুমাত্র আমাদের পদটি 9ম গ্রেডে উন্নীত না করে 10ম গ্রেডে রেখে দেওয়া হয়েছে। এনটি পদ 9ম গ্রেড সহ 4 স্তরীয় পদসুমানের আলোকে মাধ্যমিক শিক্ষা ক্যাডার ধরে এই মাধ্যমিক অধিদপ্তর আলাদা করতে হবে। আমাদের অ্যাডভান্স ইনক্রিমেন্ট টাইম স্কেল 3 দিনের মধ্যে যদি না দেয়, আমরা আগামী 1 তারিখ থেকে কমপ্লিট শাটডাউনে আমরা চলে যাব। আমরা পরীক্ষা বর্জন করার পর আমরা দ্রুততম সময় যদি না পাই, তাহলে আমরা ভর্তি কার্যক্রম স্থগিত করতেও আমাদের বাধ্য করা হবে। রাজধানীতে অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও বিষাক্ত রাসায়নিক জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার রাতে রাজধানীর সানারপাড় ড্যামরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 2 জনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী জানায়, অভিযানে মিডল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক উদ্ধার হয়েছে। কারখানাটিতে এসব নকল পণ্য বিদেশি কোম্পানির নামে মোড়কজাত ও বাজারজাত করা হতো। প্রায় 8 লাখ টাকার পণ্য সহ কারখানার ম্যানেজার ও এক কর্মচারীকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের ড্যামরা থানায় হস্তান্তর করা হয়। আপনাদেরকে আইডেন্টিফাই করে দেখেছি যে এখানে বিভিন্ন মোড়কে বিভিন্ন ধরনের সার চীন থেকে আমদানি করা হয়, বাজারজাত করা হয়, প্রস্তুত করা হয়। এই নাম দিয়ে অন গ্রাউন্ডে এখানে এই বিষ এবং এই কারখানায় এই সারগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো কোনো সদুত্তর কিংবা কোনো কাগজ কিংবা কোনো অনুমতি কোনো কিছুই এই কারখানায় যে বিদ্যমান ম্যানেজার এবং এর সাথে সংশ্লিষ্ট যারা কর্মচারী আছে তারা দেখাতে পারেন। 63 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল হংকং। 8 শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টায় প্রায় 19 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে উত্তরাঞ্চলীয় তাইপো ডিস্ট্রিক্টের হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। এরই মধ্যে ভয়াবহ এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে 44টি প্রাণ। এখনও খোঁজ মেলেনি 279 জনের। আগুন নিয়ন্ত্রণে আসায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ভবনের দাহ্য পদার্থ রাখার অভিযোগে কনস্ট্রাকশন কোম্পানির 3 কর্মকর্তাকে আটক করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকাল 3টায় সূত্রপাত। এরপর টানা প্রায় 19 ঘন্টা জ্বলেছে হংকংয়ের তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। 8টি ব্লকে প্রায় 2000 ফ্ল্যাট রয়েছে ওই কমপ্লেক্সে, কিছুই যেন আর অবশিষ্ট নেই। 8 শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে কর্তৃপক্ষ। তবে এখনও ভবনের বিভিন্ন স্থান থেকে বের হচ্ছে ধোঁয়া। 270 জনের বেশি নিখোঁজ মানুষের সন্ধানে শুরু হয়েছে অভিযান। দগ্ধ ও আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হংকংয়ের সরকারি তথ্যমতে গত 63 বছরের ইতিহাসে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সবশেষ আদমশুমারি অনুযায়ী কমপ্লেক্সটিতে 4600 বাসিন্দা ছিল, যার মধ্যে প্রায় 40%-এরই বয়স কমপক্ষে 65।
এই অগ্নিকাণ্ডকে লেভেল 5 ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা হয়েছে, যা ভয়াবহতার মাপকাঠিতে সর্বোচ্চ। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাঁশের মাচা তৈরি করা হয়েছিল। এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়াও ভবনের জানালাগুলোতে অত্যন্ত দাহ্য পদার্থের অস্বাভাবিক উপস্থিতি পাওয়ার দাবি করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর জেরে কনস্ট্রাকশন কোম্পানির 3 কর্মকর্তাকে আটক করা হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে খালি হাতেই বের হতে হয়েছে কমপ্লেক্সের বাসিন্দাদের। অনেকেই হয়েছে নিঃস্ব, রাত কেটেছে শেল্টারে খোলা আকাশের নিচে। কেউ স্বজন প্রিয়জনদের খোঁজ না পাওয়ায় সময় কাটাচ্ছেন আতঙ্কে। আমরা 20 বছরেরও বেশি সময় আগে এখানে ফ্ল্যাট কিনেছিলাম। নিজেদের সব জিনিসপত্র এই অ্যাপার্টমেন্টে ছিল, সব পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। যখন বাইরে হাঁটছিলাম দেখলাম ভবন আগুনে পুড়ে যাচ্ছে, বুঝে গেছি বাসায় আর ফিরতে পারবো না। আমার অনেক বন্ধু পরিচিত এই কমপ্লেক্সে বাস করে, তাদের অনেকের সাথে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। এখনো জানা যায়নি আগুন লাগার কারণ। বাসিন্দাদের অভিযোগ, জানালায় নির্মাণ শ্রমিকরা নিয়মিতই সিগারেটের অবশিষ্টাংশ ফেলে থাকে, যা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অবৈধ হ্যান্ডসেটের জন্য মোবাইল আর্থিক সেবায় জালিয়াতি নির্মূল করা যাচ্ছে না, এমনটাই জানিয়েছেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক। টেলিকম খাতে রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত সেমিনারে একথা জানান তিনি। মহাপরিচালক জানান, বিশ্বের বেশিরভাগ দেশে অনেক আগেই মোবাইল হ্যান্ডসেটে এনইআইআর পদ্ধতি কার্যকর থাকলেও 16 ডিসেম্বর থেকে বাংলাদেশ চালু হতে যাচ্ছে। তবে এই সময়ের পরও অ্যাক্টিভ সিমযুক্ত হ্যান্ডসেট চালু থাকবে। এই সময়ের পরও গ্রাহকের সব অবৈধ সেটও বৈধতা পাবে, এমনকি ক্লোন সেটও। কিন্তু 16 তারিখের পর শুল্ক ফাঁকি দেওয়া ক্লোন বা রিফারবিশ সেট চালু হতে দেয়া হবে না। সেমিনারে জানানো হয়, এখন নেটওয়ার্কে 10 লাখের বেশি ক্লোন হ্যান্ডসেট চালু আছে। চুরি যাওয়া হ্যান্ডসেট উদ্ধারের জন্য এনইআইআর পদ্ধতি চালুর বিকল্প নেই। আলোচকরা বলেন, এই পদ্ধতি চালুর পর চুরি যাওয়া সেটের মালিক ব্লক করে দিতে পারবেন। রেগুলেটর হিসাবে আমরা অত্যন্ত কনসার্ন যে আমার একটা পারফেক্ট রেগুলেটরি টুলস দরকার। নিরাপত্তা হুমকির সাথে এলিয়ের সাথে আমরাও অনেক সময় হেল্প করে থাকি, সেটার জন্য আমার একটা টুলস দরকার। আর ভোক্তা অধিকারের বিষয়টা আমাকে অবশ্যই নিশ্চিত করা দরকার। এই 3টে কারণে অবশ্যই আমাদের দেশের জন্য একটা রেগুলেটরি টুলস থাকা আবশ্যক। কমেছে ভারত থেকে চাল আমদানি। মাসের শুরুতে হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন 80 থেকে 90 ট্রাক চাল আমদানি হলেও এখন নেমে এসেছে 30 থেকে 35 ট্রাকে। ব্যবসায়ীরা বলছেন, আমন ধান কাটা মাড়াই শুরু হয়েছে, দেশের বাজারে আসতে শুরু করেছে নতুন চাল। এতে কমছে আমদানি করা চালের চাহিদাও। আমদানি করা চালের দাম আগের তুলনায় কেজি প্রতি 2-1 টাকা কমেছে। মোটা জাতের স্বর্ণা চাল পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকায় এবং সরু জাতের সম্পা চাল বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা দরে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা এসব চাল সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া, নীলফামারী সহ দেশের বিভিন্ন প্রান্তে। সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী 30 নভেম্বর পর্যন্ত চাল আমদানি করা যাবে। চালের আমদানি কিছুটা কমে গেছে, গাড়ির সংখ্যাও কম দেখতে পাচ্ছি এবং বাজারে বেচা কেনাও কম। নতুন চাল আসতেছে, মিলগুলা থেকেও নতুন নতুন চাল বাজারে আসতেছে। নতুন ধান এসে গেছেন, পর্যাপ্ত পরিমাণ মিলারদের কাছে মজুত আছেন। হ্যাঁ, আবার ইন্ডিয়ান চালের রীতিমতন আসতেছেন, যে কারণে মনে করেন যে দামটা কমে গেছে। নতুন মাল নামিছে, সবাই ভয়ে আতঙ্কে আছে দাম কমবে আরো। 250 পরিবার ধনেপাতা চাষের কারণে কিশোরগঞ্জের তাড়াইলের চর তালজাঙ্গা এখন ধনেপাতা গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার বাসিন্দারা ধনেপাতা চাষ করেই স্বাবলম্বী হয়ে উঠেছেন, স্বপ্ন দেখছেন সুন্দর ভবিষ্যতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কম খরচে উৎপাদন করে অধিক লাভ পাওয়ায় চাষে আগ্রহী হয়ে উঠছেন আশপাশের গ্রামবাসীও। অসাধারণ ঔষধি গুণাগুণ সমৃদ্ধ ধনেপাতা ভোজন রসিকদের কাছে খুবই প্রিয়। এই ধনেপাতা চাষ করেই কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চর তালজাঙ্গার 250টি কৃষক পরিবার এখন বেশ স্বাবলম্বী। ব্যাপক চাহিদা এবং কদরের কারণে আশেপাশের গ্রামের লোকজনও আগ্রহী হয়ে উঠেছেন এই ধনেপাতা চাষে। পুরা গ্রামে এই ধনিয়া চাষ করে, এটা দিয়ে আমরা জীবিকা অর্জন করি, এটা দিয়ে আমরা সংসার চালাই। এটা বলতে গেলে ধনিয়ার গ্রামে হয়ে গেছে। 1-200 টাকা করা হয়, 200-300 মানুষ কাট টাকা
মোটামুটি ভালো আয় উন্নতি। এসব ধনেপাতা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে চলে যায়, বিক্রি হয় সেখানে 250 টাকা থেকে 300 টাকা দরে। আমরা সাফসুফ করিয়া বস্তান মেরে ভরিয়া আমরা তারা বেদি গ্রামে বিক্রি করে। এই সিলেট ঢাকা বিক্রি করে ভালো আয় উন্নত করছি, বাড়ি ঘরে ঘর বাড়ি বানছি। ধনেপাতা চাষে স্থানীয়দের উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 1 বিঘা জমির ধনেপাতা বিক্রি করে কৃষকের আয় হয় প্রায় 1.5 লক্ষ টাকা। সে হিসেবে লাভ হয় প্রায় বিঘা প্রতি 60,000 টাকা। দিন দিন এর আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি বিভাগ এই আবাদ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন আমাদের সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।